গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস রূপা। আজ দ্বিতীয় পর্ব। রাস্তার মোড় পর্যন্ত যেতেই রাশেদ পুরোপুরি ভিজে গেল। বৃষ্টির পানি বরফের মতো ঠান্ডা, দমকা বাতাস পেছন দিক থেকে আসছে, তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। রাশেদের একবার মনে হলো সে ফিরে যায়, হট শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে কম্বল গায়ে শুয়ে থাকে। রূপাদের বাড়ি খুঁজে বের করা সমস্যা না, গাছপালায় ভর্তি বাড়ি। বাড়ির নাম রূপা, ফিরে গেলেই হয়। রূপা যদি জিজ্ঞেস করে চলে গিয়েছিলেন কেন, তখন সত্যের মতো করে কিছু মিথ্যা বলতে হবে। যেমন হঠাৎ সিগারেট খাবার ইচ্ছে করলো, ডিনারের শেষে সিগারেট খাবো, এই জন্যই সিগারেটের সন্ধানে গিয়েছিলাম। ঝড় বৃষ্টির মধ্যে পড়বো ভাবিনি। রাশেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মাথার ভেতরে লজিক অংশ বলছে ফিরে যাও, আবেগের অংশ বলছে না। রূপার উপর হঠাৎ রাগ উঠে যাওয়াতে সমস্যা হয়েছে। এমন মিষ্টি চেহারার একটা মেয়ে, কি কোমল গলার স্বর। সে কি করে বলে আমাকে তুমি তুমি করে বলবেন না, তুমি বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার হয়নি। সে কি ভেবেছে ঘনিষ্ঠতা করার জন্য তুমি বলা? মেয়েটিকে অনেকগুলো কারণে তুমি সে বলতে পারে। কারণগুলো ভাবতে ভাবতে হাঁটা যাক। কোনো কিছু নিয়ে ব্রেনকে ব্যস্ত রাখলে সে ঝড় বৃষ্টি তুচ্ছ করবে, খিদের কষ্টও কমিয়ে দেবে। আচ্ছা, এখন তুমি সমস্যা। আমি বয়সে তোমার চেয়ে বড়, কাজেই তুমি বলেছি। এটা বড় কোনো অন্যায় না, অসৌজন্যমূলক কোনো আচরণও না, সামাজিকভাবে স্বীকৃত আচরণ ব্যবস্থা। আমি যে দেশে বাস করছি সেখানে আপনি তুমি তুই নেই, সবাই তুমি। আমার ভুল সেখান থেকেও হতে পারে। কোনো মানুষই বিচ্ছিন্ন দ্বীপ না, সবার সঙ্গে সবার সম্পর্ক। তুমি আমার সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করেছো, ভুল করে তোমার বাড়িতে উঠে পড়েছে জেনেও তুমি সঙ্গে সঙ্গে আমাকে বের করে দাওনি, বরং ঝড় বৃষ্টিতে বের না হয়ে রাতে ডিনার করে থেকে যেতে বলেছ। কাজেই তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়নি তা না, ঘনিষ্ঠতা হয়েছে। তাই এই ঘনিষ্ঠতার কারণে আমি তোমাকে তুমি বলতে পারি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠতা করার জন্য তুমি বলেছি, এতেই বা সমস্যা কি? মানুষের স্বভাব হচ্ছে ঘনিষ্ঠ হওয়া, দূরে সরে যাওয়া না। রাশেদের হঠাৎ পা পিছলালো, সে হুমড়ে খেয়ে পড়ল। কাদায় পানিতে মাখামাখি হয়ে উঠে দাঁড়ালো। বিদেশের অচেনা পথঘাটে সাবধানে হাঁটতে হয়। বাংলাদেশ এখন তার কাছে বিদেশ, তার পাসপোর্ট আমেরিকান, তার অনেক সাবধানে হাঁটা উচিত। ঠান্ডায় শরীরে কাঁপুনি উঠে গেছে। বুকে ঠান্ডা না বসলেই হলো, তার লাংসে সমস্যা আছে। যে পরিমাণ রক্ত তার লাংসে পরিষ্কার করার কথা সে পরিমাণ করতে পারে না। চারদিক জনশূন্য, এমন কিছু রাত হয়নি যে সব লোকজন ঘরে ঢুকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাংলাদেশ ঝড় বৃষ্টির দেশ, সামান্য দমকা বাতাসে শহরে পথঘাট জনশূন্য হবার কথা না। রাশেদ অন্যমনস্কভাবে কিছু দূর হাঁটল। রাস্তার মাথায় একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, চুলায় আগুন জ্বলছে, আগুন দেখা যাচ্ছে। দোকানে চাদর গায়ে দিয়ে গুটিসুটি মেরে বসে আছে। দোকানের সঙ্গে 6-7 বছরের একটা ছেলে, সে একই চাদরের নিচে, সম্ভবত দোকানের ছেলে। রাশেদ এগিয়ে গেল। শীতে তার শরীর কাঁপছে, দাঁতে দাঁত লেগে কটকট শব্দ হচ্ছে। রাশেদ বলল, আমাকে আগুন গরম 1 কাপ চা খাওয়াতে পারবেন? দোকানি বলল, পারবো স্যার। ইস, আপনার কি অবস্থা! পা পিছলে পড়ে গিয়েছিলাম। আপনার কপাল কাটছে, রক্ত পড়তাছে। পড়ুক রক্ত। আপনার দোকানে কি খাবার আছে? আমি খুব ক্ষুধার্ত। দুপুরে লাঞ্চে দিয়েছিল স্যালমন মাছ, স্যালমন খেতে পারি না বলে খাইনি, এখন ক্ষুধায় মারা যাচ্ছি। কেক আছে, খাবেন? কেক কিন্তু টাটকা না, বাসি। কতদিনের বাসি? 1 সপ্তাহ। কেক বাদ আর কি আছে? ডিম আছে, ডিম সেদ্ধ করে দিলে খাবেন? হ্যাঁ খাবো, থ্যাংক ইউ। আপনি বাইরে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজতেছেন, ভেতরে আসেন, একটা গামছা দিয়ে মাথাটা মুছেন। থ্যাংক ইউ অ্যাগেন। ভাই আপনার নাম কি? শামসু। শামসু, আমি একটা জরুরি কথা বলতে ভুলে গেছি। আমার সঙ্গে বাংলাদেশি কোনো টাকা নেই, আমেরিকান টাকা আছে, ডলার। স্যার, টাকা পরে দিয়েন, অসুবিধা নাই। আপনি কই মেলা দিছেন?
মেলা দিছেন মানে কি? কই যান? ভালো কোনো হোটেলে যাব, রাতটা হোটেলে কাটাবো। শামসু চায়ের কাপ এগিয়ে দিল। কেটলিতে 2টা ডিম ছেড়ে দিতে দিতে বলল, সিগারেট খাওয়ার অভ্যাস আছে স্যার, একটা সিগারেট দেই, টান দিলে শীতটা কমবো। সিগারেট খাই না। স্যার, গরিবের একটা কথা কি শুনবেন? অবশ্যই শুনব। ঢাকা শহর নষ্ট হয়ে গেছে, ছিনতাইকারী, মলম পাটি, মরিচ গুঁড়া পাটি। এত রাইতে হোটেলে যাওয়ার চিন্তা বাদ দেন। রাতে থাকবো কোথায়? আমার রাতে থাকার কোনো জায়গা নেই। আমার এই দোকানে থাকবেন? আমরা বাপ বেটায় রাইতে দোকানে থাকি। নয় একটা লুঙ্গি খরিদ করেছি, সেলাই হয় নাই বললে পড়ি নাই, লুঙ্গি পেঁচাইয়া শুয়ে পড়বেন, এক ঘুমে রাইত পার। আমি খুব আগ্রহের সঙ্গে এবং আনন্দের সঙ্গে আপনার দোকানে থাকব এবং কৃতজ্ঞতার সঙ্গে আপনার দয়ার কথা সারা জীবন মনে রাখব। শামসু জিভে কামড় দিয়ে বলল, স্যার কি যে কন, আমি গরিব মানুষ, আমার কি দয়া করা কোনো ক্ষমতা আছে? গরম পানি দিয়ে স্নান করেন। গরম পানি কোথায় পাবেন? কেটলিতে গরম পানি বল করতেছে, স্নান করে দোকানে ওঠার খানা। রাশেদের হট বাথের শখ ছিল, সে আয়েশ করে হট বাথ নিল, সঙ্গে হিমশীতল পানি এবং গরম পানির ধারা স্নান। খেতে বসেও চমক, খিচুড়ির সঙ্গে ডিমের ভর্তা। রাশেদ আনন্দিত গলায় বলল, খিচুড়ি কোথায় পেয়েছেন? শামসু বলল, বাপ বেটা না খায়া থাকবো? খিচুড়ি সন্ধ্যা অক্তে আমরা খাইছি, সকালে নাস্তার জন্য কিছু ছিল, সেটা আপনারে দিলাম। খাইতে কি স্বাদ হয়েছে স্যার? অমৃতের মতো লাগছে, আপনাকে ধন্যবাদ। আমারে খামাখা ধন্যবাদ দেন কি জন্যে? আল্লাহ পাক আপনার রিজিক রাখছেন এইখানে, প্রত্যেকটা দানার মধ্যে আপনার নাম লেখা। প্রতি দানায় আমার নাম লেখা? যে যে দানায় নাম লেখা নাই সেই দানা মুখে দিতে পারবেন না, ভুল ক্রমে মুখে দিলেও থু করে ফেলে দিতে হবে। আল্লাহ পাকের এমনই হিসাব। দোকানে পাটি পাতা, তার উপর পত্রিকার কাগজ বিছানো হয়েছে। শামসু বলল, কম্বলটা গায়ে দেন, গত বছর শীতের সময় 2টা কম্বল পাইছিলাম, কমিশনার সাহেব দিছিলেন, রাতটা কষ্টমষ্ট করে পার করেন। রাশেদ বলল, আমি খুব আনন্দ করে রাতটা পার করব। শামসু বলল, আমার পোলা কিন্তু গাতক আছে। গাতক কি? সঙ্গীত যে জানে তারে কয় গাতক। আপনি রে শরম পাইতেছে, শরম ভাঙলে গানে টান দিব। খুব ইচ্ছে ছিল তারে খুদে গান রাজে দিব, কেমনে দিতে হয় জানি না বললে পারলাম না। খুদে গান কি? টেলিভিশনে পোলাপান গান গায়, যারা ফার্স্ট ক্লাস হয় তারা লাখ লাখ টাকা পায়, বাড়ি পায়, তারপর ধরেন লন্ডন যায়, বিলাস যায়। আপনার ছেলে কি ফার্স্ট হওয়ার মতো গান গায়? অবশ্যই, যদি না গায় তাইলে আমি একটা কান কাইটটা আপনারে দিয়া দিব, আপনি কুত্তারে দিয়া খাওয়াই দিবেন, বাকি জীবন একা নিয়ে ঘুরবো, এই ওয়াদা করলাম। রাশেদ বলল, খোকা শুনি একটা গান। গামু না। কেন? না কেন? আমি আপনারে শর্মাই। বৃষ্টির জোর বেড়েছে, টিনের ছাদে ঝুমুর ঝুমুর শব্দ। রাশেদ বলল, আই এম এ ব্লেসড পারসন, নো ডাউট অফ দ্যাট। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। শামসু বলল, স্যার কি কইছেন বুঝি নাই। বললাম, আমি একজন সুখী মানুষ। শামসু বলল, অনেক বকর বকর করেছি স্যার, ঘুম দেন, মশা নাই, ঝুম বৃষ্টির মধ্যে মশা আসে না, আর যদিও আসে মশার কয়েল দিয়ে দিব। বৃষ্টির শব্দ শুনতে শুনতে রাশেদ গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমের মধ্যেই শুনল কে যেন গান করছে, মানুষ ধরো মানুষ ভজ, শুন বলিয়ে পাগল মন, মানুষের ভিতর মানুষ করিতেছে বিরাজন। শামসুর ছেলে গান করছে। শামসু একটু পরপর বলছে, সাব্বাস বেটা সাব্বাস। স্যার ঘুমায়ে পড়েছেন, স্যার জাগ না থাকলে পুরস্কার পাইতে। স্বর্গের অপ্সরাদের আরেক নাম কিন্নর। কিন্নরদের আছে শ্রীকাল ভুলানি কণ্ঠ। হতদরিদ্র শামসুর মাতৃহারা শিশুটি পৃথিবীতে এসেছে কিন্নর কণ্ঠ নিয়ে। সেই কিন্নর কণ্ঠ প্রকাশিত হবার জন্যই হয়তো বৃষ্টি স্নাত রজনীতে রাশেদের প্রয়োজন ছিল। প্রকৃতি রাশেদকে নিয়ে এসেছে কিন্নর কণ্ঠের কাছে। প্রকৃতি লীলাময়, তার লীলা বোঝা বড়ই কঠিন।
শামসু মিয়া খুব ভোরে ঘুম থেকে উঠে চুলা ধরালো। বৃদ্ধের দলের কেউ কেউ মর্নিং ওয়াকে যাবার সময় তার স্টলে চা খায়, দুধ চিনি ছাড়া লিকার চা, আদা চা এবং লেবু। আজকেও আসবে না, এখনো বৃষ্টি পড়ছে, আকাশ ঘন কালো। দীর্ঘ জীবন পিয়াসী বৃদ্ধের দল আজ এই বৃষ্টিতে বের হবে না। সকালে প্রথম ব্যবসা মার গেল। রাশেদ জেগেছে, তার চোখ খোলা। শামসু বলল, ঘুম ভালো হয়েছে স্যার? রাশেদ বলল, না, সারা রাত আজেবাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? জন্তুর মতো কি যেন একটা কামড়ে কামড়ে আমার পা খাচ্ছে। আমার প্যারালাইসিস, হাত পা নাড়াতে পারছি না, চিৎকার করে কাউকে ডাকতেও পারছি না, গলা দিয়ে স্বর বের হচ্ছে না। একটা মুরগি সদকার ব্যবস্থা করেন স্যার। মুরগির সদকা ব্যাপারটা কি? একটা মুরগি কিনবেন, গরিব মিসকিনরে দিয়া দিবেন, স্বপ্নে দোষ কাটা যাবে। স্যার চা খাবেন? না, আমার ধারণা আমার জ্বর এসেছে, মুখ দিয়ে ভাপ বের হচ্ছে। আপনার কাছে থার্মোমিটার আছে, জ্বর মাপার যন্ত্র? যে না, আমি গরিব মানুষ, মাথায় হাত দিয়ে জ্বর মাপি। আমার মাথায় হাত দিয়ে জ্বরটা মাপুন তো। শামসু রাশেদের মাথায় হাত রাখল। রাশেদ বলল, জ্বর আছে? আছে। বেশি? যে বেশি, খুব বেশি। আমার নিজেরও তাই ধারণা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জন্ম থেকে আমার লাংসে কিছু সমস্যা আছে। আপনি কি আমাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে যেতে পারবেন? অবশ্যই পারবো। ঢাকার সবচেয়ে বড় হাসপাতালের নাম কি? সেটা তো স্যার জানি না। শামসুল লক্ষ্য করলো মানুষটার চোখ লাল, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, মুখ দিয়ে শাঁসার শব্দ আসছে। শামসু বলল, কি করি কিছুই তো বুঝতে পারতেছি না। স্যার পানি খাবেন? না, বমি আসছে। আপনি একজন ডাক্তারের ব্যবস্থা করতে পারবেন? স্যার পারবো। ডাক্তারে ভিজিট কেমনে দেব? আমার কাছে ডলার আছে। রাশেদ কথা শেষ করতে পারল না, বমি শুরু করলো, বমির সঙ্গে রক্ত আসছে। শামসু বলল, ইয়া খোদা, এখন কি করি? বাবা কিন্তু, এখন করবোটা কি? কিন্তু বলল, ডাক্তার ডাকো, দৌড় দাও। শামসু দোকান থেকে নেমে দৌড়াতে শুরু করলো। রূপা ছবি আঁকতে বসেছে। জল রঙের ছবি আঁকার আয়োজন অনেক। পেপারে ট্রিটমেন্ট দিয়ে আয়োজনের শুরু। বাথটাবে হ্যান্ডমেড পেপার ভেজানো হয়েছে। ভেজা কাগজ রোদে খানিকটা শুকিয়ে রঙের প্রথম ওয়াশ দিতে হবে। জল রং ছবির বিষয়বস্তু আগেভাগে ঠিক করা কঠিন। ছবি তার নিজে প্রাণে এগিয়ে চলে। তারপরও রূপা ঠিক করে রেখেছে তার ছবির মূল বিষয় হবে জানালা। জানালা দিয়ে ঘরে রোদ ঢুকেছে, এরকম ছবি। ছবির নাম রৌদ্র কিংবা রোদ। রোদের আলাদা কোনো ইংরেজি প্রতিশব্দ নেই। রোদ হচ্ছে সানশাইন। একইভাবে জ্যোৎস্না মুনশাইন। কবি সাহিত্যিকরা নতুন নতুন শব্দ তৈরি করেন। ইংরেজি ভাষায় কেউ রোদ এবং জ্যোৎস্নার কোনো প্রতিশব্দ কেন করলেন না, ভাবতে ভাবতে রূপা একটা শব্দ নিজেই তৈরি করলো। রোদ হচ্ছে সাবে এবং ছবি নাম সাবে। কেউ যদি জিজ্ঞেস করে সাবে কি, সে বলবে রোদ। একইভাবে জ্যোৎস্না হলো মোবে। রূপা ডিকশনারি খুলল, হয়তো দেখা যাবে এরকম কোনো শব্দ আছে। কিন্তু অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে এরকম কোনো শব্দ নেই। কাজেই ছবির নাম সাবে রাখা যেতে পারে। আফা, খালুজান আসছে, সাথে একটা মাইয়া নিয়ে আসছে। মাইয়াটারে দেখে মনে হয় দোয়াইতের কালি দিয়া সিনান কইরা আসছে। এমন কালা মাইয়া আমি বাপের জন্মে দেখিনি। মা কালিও এই মাইয়ার কাছে ফর্সা। রূপা উঠে দাঁড়ালো। বাথটাবে কাগজ আরও কিছুক্ষণ ভিজলেও ক্ষতি হবে না। এই মুহূর্তে তার ইচ্ছে করছে বাবার ব্যস্ত মুখ দেখতে। বাবা যেখানেই যান মাইক্রোবাস ভর্তি জিনিসপত্র নিয়ে আসেন। কলার কাদি, মানকচু, মাটির হাঁড়িতে জিওল মাছ। একবার দুটা রাজহাঁস নিয়ে এসেছিলেন। ছাড়া পেয়েই দুটা হাঁসের একটা ছুটে রূপার হাঁটুতে ঠোকর দিয়েছিল। রূপা বারান্দায় এসে দাঁড়ালো। হারুন ব্যস্ত ভঙ্গিতে জিনিসপত্র নামাচ্ছেন। একটু দূরে কাপড়ের পুটলি হাতে 10-11 বছরের এক বালিকা। বালিকার গাত্রবর্ণ ঘন কালো, তার মুখ গোলাকার, এতই গোল যে দেখে মনে হয় কাটা কম্পাস দিয়ে আঁকা। গোলাকার মুখের সঙ্গে মিলিয়ে বড় বড় গোল চোখ। গোল চোখে আপনাতেই বিস্ময়ভাব চলে আসে। বালিকার চোখে বিস্ময় নেই, বিষণ্ণতা আছে।
হারুন রূপার দিকে তাকিয়ে বলল, হ্যালো ইয়াং লেডি। রূপা বলল, হ্যালো ওল্ড ম্যান। এই কি তোমার ঘড়ি কন্যা? হারুন বললেন, ইয়েস। জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছ? হুম। ঘরের টুকটাক কাজ করবে, স্কুলে ভর্তি করে দেব, পড়াশোনা করবে। বাবা মা ছেড়ে দিল? না দিয়ে করবি কি, একবেলা খাওয়া জুটে তো দুই বেলা জুটে না, এমন অবস্থা। আমি যখন বললাম মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও, তারা মনে হলো আকাশে চাঁদ পেয়ে গেছে। মেয়েটাকে কাছে ডেকে দু একটা কথা বল, ঘড়ির সময় জিজ্ঞেস কর, ওর ভয়টা কাটিয়ে দে। সে ভয় পাচ্ছে না বাবা। ভয় অবশ্যই পাচ্ছে, বস্তি থেকে উঠে আসে মেয়ে, প্রথম ঢাকা শহরে এসেছে, ভয় পাবে না মানে? নাম মদিনা, তাই না বাবা? হুম। বাবা মা ডাকে লতি। নাম মদিনা, বাবা মা লতি ডাকবে কেন? আমি জানবো কিভাবে? আমাদের বাড়িতে তার স্ট্যাটাস কি? কাজের মেয়ে। তার স্ট্যাটাস হচ্ছে এ গিফটেড চাইল্ড। হারুন গলা উঁচিয়ে ডাকলেন, লতি, এদিকে এসো, তোমার আপার সঙ্গে পরিচয় করিয়ে দেই। মদিনা এগিয়ে এলো। তার আসার মধ্যে কোনো জড়তা নেই। রূপার আবার মনে হলো নতুন পরিবেশে এসে মেয়েটা মোটেই ভয় পাচ্ছে না। ভয় না পেলেও কৌতূহল থাকবে। মেয়েটার চোখে কৌতূহলও নেই। হারুন বললেন, লতি, রাজকন্যার মতো যে মেয়েটাকে দেখছো সে হচ্ছে আমার মেয়ে। তার কথা তোমাকে বলেছি। ছবি আঁকে। আমার মেয়ের নাম রূপা। তাকে তুমি আপা ডাকবে। রূপা বলল, মদিনা, এসো আমার সঙ্গে, আমি জরুরি কিছু কাজ করছি, কাজ করতে করতে গল্প করব। মদিনা মেঝেতে মাথা নিচু করে বসেছে, আর চোখে রূপার কাজ দেখছে। রূপা বাথটাব থেকে ভেজা কাগজ মেঝেতে বিছিয়ে দিল। কিছুক্ষণ এক দৃষ্টিতে মদিনার দিকে তাকিয়ে থাকলো। মদিনাও চোখ তুলে তাকালো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। রূপা বলল, নতুন জায়গায় এসে তোমার কি ভয় লাগছে? মদিনা মুখে কিছু বলল না, তবে মাথা নেড়ে জানালো তার ভয় লাগছে না। রূপা বলল, ভয় লাগার কিছু নেই, আমার বাবা অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষের ছেলেমেয়েরা ভালো মানুষ হয়, আমিও ভালো মেয়ে। মদিনা বলল, আপনি যে ভালো মেয়ে আমি জানি। রূপা বলল, কিভাবে জানো? মদিনা জবাব দিল না। রূপা বলল, এ বাড়িতে তোমার প্রধান কাজ কি হবে জানো? তোমার প্রধান কাজ হবে আমাকে সাহায্য করা। কাগজ পানিতে ভেজানো, শুকানো, বোর্ডে কাগজ বসিয়ে টেপ লাগানো, রঙের টিউবের মুখ বন্ধ করা, ব্রাশ পরিষ্কার করা, এইসব আমি কি করি দেখবে, দেখে দেখে শিখবে। মদিনা ঘাড় কাত করে জানালো সে শিখবে। তুমি কি লেখাপড়া জানো? ক্লাস 5 পাস করছি। খুব ভালো। এখন তুমি একটা কাজ করো, তোমার এই মুহূর্তে কি কি লাগবে একটা কাগজে লিখে আমার কাছে দাও, আমি আনিয়ে দেব। একই সঙ্গে তোমার হাতের লেখারও একটা পরীক্ষা হবে। আমার কিছু লাগবে না। অবশ্যই লাগবে, তুমি খালি পায়ে এসেছো। তোমার এক জোড়া স্যান্ডেল লাগবে, টুথপেস্ট, ব্রাশ লাগবে, মুখে মাখার ক্রিম লাগবে, নারিকেল তেল লাগবে, সাবান তোয়ালে লাগবে। মদিনা হাসল। রূপা লক্ষ্য করল মেয়েটির হাসি অস্বাভাবিক সুন্দর। বেশিরভাগ মানুষ যখন হাসে শুধু তাদের ঠোঁট হাসে, চোখ হাসে না। এই মেয়েটার ঠোঁট এবং চোখ একসঙ্গে হাসছে। আফা, একটা কথা বলবো? বলো। আপনার এই বাড়িতে ভূত আছে? তাই নাকি? জি, খারাপ ভূত। ভূত আর খারাপ ভালো আছে? হুম। তুমি কি ভূতটাকে দেখতে পাচ্ছ? হুম। ঘরের কোনায় খাড়াইয়া আপনার দিকে তাকাইছিল, এখন নাই। রূপা হাতের কাজ বন্ধ করে কিছুক্ষণ মদিনার দিকে তাকিয়ে বলল, মদিনা শোনো, ভূত পেত রাক্ষস খোকস এসব পৃথিবীতে নেই। মানুষ কল্পনা করতে ভালোবাসে বলে এসব কল্পনা করে। তুমি এখন মলিনার কাছে যাও, মলিনা দেখিয়ে দেবে তুমি কোথায় থাকবে। তোমাকে যে লিস্ট করতে বলেছি লিস্টটা করবে। মলিনাকে বলো আমাকে 1 কাপ চা বানিয়ে দিতে। তুমি কি চা বানাতে পারো? না। মলিনার কাছ থেকে শিখে নেবে কিভাবে চা বানাতে হয়, পারবে না? পারবো। রূপা মদিনার দিকে তাকিয়ে হঠাৎ অন্যরকম গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে থেকে বলো কয়টা বাজে। মদিনা বলল, বলতে পারবো না। বাবা বলেছিল জিজ্ঞেস করা মাত্র তুমি সময় বলো। সব সময় পারি না, মাঝে মাঝে পারি। আচ্ছা যাও। মদিনা উঠে দাঁড়ালো, নিচু গলায় বলল, আফা, ভূতটা আবার আসছে, ওই যে কোনায় খাড়ায় আছে। রূপা বলল,
ভূত ভূতের মতো দাঁড়িয়ে থাকুক, তোমাকে যা করতে বলেছি করো। দুপুরে খেতে বসে হারুন বললেন, ওই যে ছেলে রাশেদ না ফাশেদ কি যেন নাম, সে কি তার কাগজপত্র নিয়ে গেছে? রূপা বলল, না। কতদিন হলো গেছে? 3 দিন 2 রাত। টেলিফোনে কোনো খোঁজখবর করেছে? না। হারুন বিস্মিত হয়ে বললেন, আশ্চর্য তো। রূপা বলল, আশ্চর্য কিছুই নেই, উনি ইচ্ছে করে এটা করেছেন, আমার উপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা। জিনিসপত্র ফেলে রেখে মেন্টাল প্রেশার। তোকে মেন্টাল প্রেশার সে কেন দেবে? তুই তার কে? আমি তার কেউ না। তিনি আমার উপর মানসিক চাপ কেন দেবেন তাও জানি না। হয়তো তিনি এক ধরনের খেলা খেলেছেন। কিছু মানুষ আছে আশেপাশে মানুষদের নিয়ে খেলতে পছন্দ করে, যেমন তুমি। আমি? তুমি জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছো, এটা তোমার খেলার একটা অংশ। তাকে নিয়ে এসেছো তোমার সব আগ্রহের সমাপ্তি। তোর জ্ঞান তো বেশি হয়ে যাচ্ছে, কিছুদিন পর তোকে আর রূপা ডাকা যাবে না, ডাকতে হবে জ্ঞান রূপা। জ্ঞান রূপা নাম আমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ বাবা। ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। আমার নেক্সট প্রজেক্ট অপারেশন রাশেদ কিংবা ফাশেদ হান্ট। রূপা বলল, ঢাকা শহরে 1 কোটি মানুষ বাস করে। কেউ যদি 1 কোটি মানুষের মধ্যে লুকিয়ে থাকতে চায়, সে সারা জীবন লুকিয়ে থাকতে পারবে। হারুন বললেন, কোনো বুদ্ধিমান লোক চেষ্টা করলে খুঁজে বের করতে পারবে। রূপা বলল, বাবা, তুমি বুদ্ধিমান মানুষ না, তুমি পারবে না। আমি বুদ্ধিমান না? না, যে কবিতা ইতিহাসের বই লেখে সে বুদ্ধিমান না। হারুন কঠিন গলায় বললেন, আমি গাধা মানব? রূপা বলল, বাবা তুমি রেগে যাচ্ছ। আমি তাকে কিভাবে খুঁজে বের করব শোন। ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেব, শিরোনাম হবে রাশেদ কিংবা ফাশেদ তোমাকে খুঁজছি। রূপা বলল, বারবার রাশেদ কিংবা ফাশেদ বলবে না, তার নাম রাশেদ। এখন বলো তার ছবি কোথায় পাবে? থানায় ডায়েরি করাবো, পুলিশ ছবি জোগাড় করবে। তোমার কি ধারণা ডায়েরি করানোর সঙ্গে সঙ্গে থানার সব পুলিশ হাতে রাশেদের ছবি নিয়ে তাকে খুঁজতে বের হয়ে যাবে? হারুন বললেন, আচ্ছা যা, তাকে খুঁজে পাওয়া যাবে না, এটা মানলাম। আমি যে একজন গাধা মানব সেটাও মানলাম। হারুন কিছু বলতে যাচ্ছিলেন, তখন হন্তদন্ত হয়ে মলিনা ঢুকলো। তার হাতে রূপার মোবাইল ফোন সেট। মলিনা বলল, আফা, আম্মা টেলিফোন করছেন। রূপার মা টেলিফোন করলেই মলিনার মধ্যে অস্বাভাবিক ব্যস্ততা দেখা যায়। রূপা বলল, মাকে বলো আমি ভাত খাচ্ছি, এখন টেলিফোন ধরবো না। তোমাকে আগেও বলেছি খাওয়ার সময় আমাকে টেলিফোন দিবে না। হারুন বললেন, তুই যে কাজটা করলি তা অভদ্রতা এবং অসভ্যতা। বাইরের কেউ টেলিফোন করেনি, তোর মা টেলিফোন করেছে, নিশ্চয়ই জরুরি কোনো কথা। রূপা বলল, যে কোনো কথা জরুরি ভাবলেই জরুরি, না ভাবলেই জরুরি না। এটা কার কথা? জ্ঞান রূপার কথা। হারুন রাগী গলায় বললেন, এইসব বাণীগুলি তুই একটা খাতায় লিখে ফেল, আমি নিজ খরচে ছাপিয়ে দেব। 21শে ফেব্রুয়ারি বইমেলায় বের হবে, বইয়ের নাম হবে কথামৃত, লেখিকা জ্ঞানরূপা। রেগে রেগে কথা বলছো কেন বাবা? তুই তোর মার সঙ্গে অভদ্রতা করেছিস দেখে রাগ উঠিছে। সন্তানরা বাবা মার সঙ্গে অভদ্রতা করবে, এটা আমার পছন্দ না। রূপা বলল, বাবা মা অকারণে আমার উপর রাগ করবে এটা আমার পছন্দ না, কাজে এখন অপছন্দে কাটাকাটি। রূপার মার নাম শায়লা খানম, বাংলা সাহিত্যে এমএ। তিনি স্কুল শিক্ষক, বাবার 5 ছেলেমেয়ের সর্বশেষজন। তরুণী বয়সে অসম্ভব রূপবতী ছিলেন, এখনও সেই রূপ ধরে রেখেছেন। হারুনের ধারণা এখন শায়লা আগের চেয়ে রূপবতী, যতই দিন যাচ্ছে ততই নাকি তার রূপ বাড়ছে। রূপার যখন 7 বছর বয়স তখন এক ঝড় বৃষ্টির রাতে তিনি রূপার ঘরে ঢুকলেন। নরম গলায় বললেন, ভয় লাগছে নাকি মা? রূপা বলল, হ্যাঁ। শায়লা বললেন, ভয় লাগারই কথা, মনে হচ্ছে কাছেই কোথাও বাস পড়েছে। রূপা বলল, আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমাবে? শায়লা বলল, হ্যাঁ। রূপার আনন্দের সীমা রইল না। রূপার ঘরটা সুন্দর করে সাজানো, ফ্যানের হুক থেকে একটা দোলনা ঝুলছে। রূপার খাটটা কুষ্টিয়ার এক জমিদার বাড়ি থেকে কেনা। খাটের চারদিকে আয়না বসানো, খাটে বসলেই আয়নায় অনেকগুলো রূপা দেখা যায়। কিন্তু রূপা তার ঘরে রাতে একা ঘুমোতে খুব ভয় পায়।
আকবরের মা কাজের বুয়া মেঝেতে বিছানা করে রূপার সঙ্গেই ঘুমায়। তারপরেও রূপার ভয় যায় না, শুধু মা পাশে থাকলে ভয় লাগে না। রাতের খাবার শেষ করে শায়লা রূপার সঙ্গে ঘুমোতে এলেন। রূপা শক্ত করে মাকে জড়িয়ে ধরে বলল, আমার আর ভয় লাগছে না মা। শায়লা বললেন, খুব ভালো। রূপা বলল, মা গল্প বলো। শায়লা বললেন, গল্প না, আজ রাতে তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে, মন দিয়ে শোনো। রূপা বলল, আচ্ছা, শুধু যখন বজ্রপাত হবে তখন মন দিয়ে শুনতে পারবো না। শায়লা বললেন, জরুরি কথাটা হচ্ছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাকে ঠিক করতে হবে তুমি আমার সঙ্গে যাবে নাকি তোমার বাবার সঙ্গে থাকবে। তুমি কোথায় যাবে? চিটাগাং, সেখানে এক কলেজে আমি চাকরি পেয়েছি। যাবে আমার সঙ্গে? হুম। না, স্পষ্ট করে বলো, তুমি আমার সঙ্গে যাবে? রূপা কি বলল বোঝা গেল না। সেই সময় প্রচণ্ড বজ্রপাত হলো। শায়লা বললেন, এখন কি কবিতা বলে তোমাকে ঘুম পাড়াবো? রূপা বলল, হুম। শায়লা রূপার মাথায় হাত বোলাতে বোলাতে কবিতা শুরু করলেন। সব মায়েরা সন্তানদের ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়ান। শায়লা কবিতা আবৃত্তি করেন। একটি কবিতায় আবৃত্তি করেন, দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরিতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং। পরের অংশ রূপার কাছে অস্পষ্ট। রূপা দেখল এক সন্ধ্যাবেলা তার মা ব্যাগ সুটকেস নিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন। যদিও তিনি বলেছেন চিটাগাং যাবেন, আসলে তা না, তিনি থাকবেন ঢাকাতেই। আকবরের মা বুয়া রূপাকে আড়ালে ডেকে নিয়ে বলল, তোমার বাপ মা সারাসারি হইছে। রূপা বলল, সারাসারি কি? সারাসারি হইল তালাক, তার আর তালাক হইছে। তালাক কি? তোমার মা অন্য এক লোকেরে হাঙ্গা বইছে। হাঙ্গা বইছে মানে কি? অত কিছু বলতে পারবো না, তোমার কপাল ভাঙছে। পুরো বিষয়টা হারুন মেয়েকে ব্যাখ্যা করলেন, সুন্দর করে ব্যাখ্যা করলেন। তিনি মেয়েকে বললেন, তোমাদের ক্লাসে এমন কেউ কি আছে যাকে তুমি সহ্য করতে পারো না, দেখলেই রাগ লাগে? আছে, সুমি নাম। সে কি করে? পেন্সিল দিয়ে আমাকে খোঁচা দেয়। একদিন আমার স্যান্ডেলে থুথু দিয়েছিল। আমার অঙ্ক বইয়ের পাতা ছিঁড়েছে। সুমি অন্য সেকশনে চলে গেলে ভালো হয় না? খুব ভালো হয় বাবা। তোমার মার সঙ্গে আমার এই অবস্থা হয়েছে। তোমার মা চলে গেছেন অন্য সেকশনে। মা তো তোমাকে পেন্সিল দিয়ে খোঁচা দেয় না। বড়রা পেন্সিল দিয়ে খোঁচা দেয় না, কথা দিয়ে খোঁচা দেয়। তোমার মা কথার খোঁচা দেন, আমিও দেই। খোঁচাখুচি করতে করতে দুজনেই ক্লান্ত। তোমার মা অনেক বেশি ক্লান্ত বলেই এখন অন্য এক ভালো মানুষকে বিয়ে করেছেন, বুঝেছ? হুম। তোমার মা চাচ্ছেন তুমি তাদের সঙ্গে গিয়ে থাকো, আমিও তাই চাচ্ছি। তোমার বয়স খুব কম, এই বয়সে ছেলেমেয়েদের জন্য মায়ের আদর দরকার। মা, তুমি কি যাবে তোমার মার সঙ্গে? রূপা বলল, না। হারুন বললেন, তোমার জন্য যা ভালো তাই তোমার করা উচিত। তোমার জন্য ভালো হলো তোমার মার সঙ্গে থাকা। আমি প্রতি সপ্তাহে তোমাকে দেখতে যাব, খেলনা চকলেট এসব নিয়ে যাব। আমি মার সঙ্গে থাকবো না, তোমার সঙ্গেই থাকবো। রূপা, তুমি তোমার মায়ের মতোই জেদি হচ্ছ। আমি তোমার সঙ্গেই থাকবো। আচ্ছা যাও, আমার সঙ্গেই থাকবে। একটু বড় হও, দেখবে কত ধানে কত চাল। আমি কথার খোঁচা দিতে শুরু করব, তুমি পালাবার পথ পাবে না। শায়লা মেয়েকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেছেন, কোনো লাভ হয়নি। রূপা তার মাকে টেলিফোন করলো। শায়লা বললেন, তোর খবর কি? ভালো। জরুরি একটা বিষয় নিয়ে তোর সঙ্গে আলাপ করতে চাচ্ছিলাম। বলো। কথাটা তোর বাবার বিষয়। সে আশেপাশে নাই তো? না। তোর বাবা ইদানিং খুব বিরক্ত করছে। কি করছে? মাছ পাঠাচ্ছে, তরকারি পাঠাচ্ছে, টেলিফোনে খোঁজখবর করছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, টগরের বাবার কাছেও না। টগরের বাবা অতিমাত্রায় ভদ্র, সে কিছু বলবে না, কিন্তু সে যে বিরক্ত হচ্ছে তা বোঝা যাচ্ছে। এই মাসের 12 তারিখ সে কি করেছে তা কি জানিস? জানি না। আমাকে দামি একটা শাড়ি পাঠিয়েছে। 12 তারিখ তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, এই উপলক্ষে শাড়ি। এখন ব্যাপারটা আমার জন্য কতটা অস্বস্তিকর বুঝতে পারছিস? যে বিয়ের অস্তিত্বই নেই সে বিয়ের দিন আবার কি? ঠিক বলেছ মা। টগরের বাবা আমাকে বলল, তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে ডিনার করে এসো। ঘন্টা 2 স্মৃতি রোমন্থর করো। ভদ্রলোককে কিছু সময় দাও। ভদ্রলোক তোমার হাত ধরতে চাইলে হাত ধরতে দাও।
তিনি তোমাকে মিস করেন। কীরকম বিব্রতকর অবস্থা বুঝতে পারছিস? পারছি। তুই কি তোর বাবাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারবি? পারবো, তবে বলবো না। বলবি না কেন? কারণ সমস্যাটা তোমার, আমার না। তোমার সমস্যা তুমি সমাধান করবে। বাবাকে টেলিফোন করে বলবে স্টপ দিস ননসেন্স। মা, টেলিফোন রাখলাম। রূপা টেলিফোনের লাইন কেটে দিল। হারুন তখনই মেয়ের পাশে এসে দাঁড়ালেন। আগ্রহ নিয়ে বললেন, এতক্ষণ তুই কি তোর মার সঙ্গে কথা বলছিলি? হ্যাঁ। কি বলল তোর মা? হাবিজাবি কথা বলল। হাবিজাবি কি কথা? আমি ভালো আছি, তুমি কেমন আছো, এই জাতীয় কথাবার্তা বলে হাবিজাবি কথা বলা হয়। আর কিছু বলেনি? না। আমার বিষয়ে তোর মা কিছু বলেছে? না। আজ একটা বিশেষ দিন তো, আমি ভাবলাম এই বিষয়ে কিছু বলল কি না। বিশেষ দিনটা কি? তোর মার সঙ্গে আজ আমার প্রথম দেখা হয়। তোমাদের তো আর প্রেমের বিয়ে না, প্রথম দেখাটা এত ইম্পর্টেন্ট হবে কেন? হারুন লজ্জিত গলায় বললেন, তোর মাকে দেখে বাসায় ফিরে বিরাট এক কবিতা লিখেছিলাম। বয়স কম ছিল তো, খানিকটা বোকাও ছিলাম। পুরো কবিতাটা আমার মুখস্থ আছে, শুনবি? রূপা বলল, না, শুনবো না। তুমি ছাদে চলে যাও, নিজের মনে কবিতা আবৃত্তি করতে থাকো। ছাদে অনেক গাছপালা আছে, তারা তোমার কবিতা শুনে মজা পাবে। বাবা, প্লিজ। 4টা লাইন শোন। 4 লাইন কবিতায় তোর তেমন কোনো ক্ষতি হবার কথা না। রূপা হতাশ গলায় বলল, শোনাও। হারুন সঙ্গে সঙ্গে আবৃত্তি শুরু করলেন। তাকে আনন্দে অভিভূত হতে দেখা গেল। রূপা ছোট্ট নিঃশ্বাস ফেলল। আষাঢ়ের কাল ছিল, সময় সন্ধ্যা, চারদিক শুনশান, জীবন বন্ধা। গিয়েছিলাম মালিবাগ, বাড়ি নম্বর 7। কিছু সময় কাটালাম, হয়ে গেল রাত। আমার এক বন্ধু, নাম সুমন, বলল সে আজ তুমি থাকো কিছুক্ষণ। শায়লা নামে এক মেয়ে ওই বাড়িতে থাকে, দেখবে তার শান্ত মুখ কোনো এক ফাঁকে। রূপা বলল, 4 লাইন বলার কথা, তুমি দেখি ফেরদৌসী শাহনামা শুরু করেছ। কবিতা বন্ধ। হারুন বন্ধ করলেন না, আগ্রহ এবং আনন্দ নিয়ে আবৃত্তি করতে লাগলেন। সুমনের কথা সত্য, মিথ্যা মোটেই নয়। শায়লার সঙ্গে আমার হলো পরিচয়। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস রূপা। আজ দ্বিতীয় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।